হৃদির ঘুম ভাঙল বিকট শব্দে। তড়িঘড়ি করে বিছানা থেকে এক প্রকার লাফ দিয়ে উঠল। আশেপাশে তাকিয়ে দেখল সব ঠিকঠাক। ঘড়িতে বিকাল 5টা। কলেজ থেকে এসেই শরীর এলিয়ে দিয়েছে। অনেকদিন পর আজ সে কলেজে গিয়েছিল। অলস শরীর তার, তাই আজকের পরিশ্রমটা নিতে পারছে না। প্রতিদিন কলেজে যাওয়া আসা তার পক্ষে সম্ভব হয় না, কারণ ক্লাস শুরু সকাল 8টায় আর হৃদির ঘুম ভাঙে সকাল 11টায়, কখনো কখনো দুপুর 12টায়। রিধির পুরো নাম সিদ্দিকা মরিয়ম রিধি। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রিধি তখন 7 বছর, যখন সে ভিড়ের মাঝে বাবা মাকে হারিয়ে ফেলে। ভাগ্যক্রমে মোহাম্মদ জুনায়েদ হোসাইন এবং তার স্ত্রী মিসেস নবনী হোসেন তাকে খুঁজে পান। তারা নিজের মেয়ের মতোই রিধিকে বড় করেন। মোহাম্মদ জুনায়েদ হোসাইন দেশের বাইরে থাকেন। সেখানে তার বিশাল বিজনেস। স্ত্রীকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নবনী তার পরিচিত শহর ও মানুষজন ছেড়ে যাবেন না। তাদের একমাত্র সন্তান রক্তিম, পুরো নাম নাদিম হোসেন রক্তিম। রক্তিম এখন বাবার সাথেই বিজনেস সামলাচ্ছে। গত 2 বছর হলো সে বাবার সাথেই থাকে। মাস্টার্স দেশের বাইরে করেছিল। এই 2 বছরে একেবারে দেশে আসেনি, কারণ কেউ না জানলেও নবনী হোসাইন ঠিকই জানতেন দেশে যে বিজনেসটা আছে সেটি সামলানোর দায়িত্ব রক্তিমের ছিল। কিন্তু এখন নবনী হোসেন যে দায়িত্ব নিয়েছেন। হৃদি ফ্রেশ হতেই মায়ের কাছে আসলো। মা, কিসের আওয়াজ ছিল? আমি তো ভেবেছিলাম বোম মেরে দিয়েছে কেউ। সবাই তোর ওপর বোমা তো ফাটাবেই। এতদিন পর কেন কলেজে গিয়েছিস? একদম পড়াশোনা ছেড়ে দিলেই তো পারতি। আর বুঝো না, ওইসব ক্লাস ক্লাস ভালো লাগে না আমার। আর সারাদিন কলেজে থাকলে তোমার সাথে কে থাকবে বলো তো? একা একা না তুমি? কেউ যদি তোমায় কিডন্যাপ করে নিয়ে যায়, তখন আমার কি হবে ভেবে দেখেছো? থাক বাবা, আর বাহানা দেওয়া লাগবে না। আমি বুঝি তোর ঘুমের জন্যই তুই কোনোদিন কলেজ যেতে পারবি না। হৃদি খুবই ঘুমপ্রিয় স্বভাবের আর সারাদিন বসে বসে মুভি দেখে। নবনী আর জোনায়েদ খুবই ভালোবাসেন তাকে। তার কোনো ইচ্ছার অপূর্ণ হয় না। পরিবারের বাইরে কেউ জানেও না রিধি তাদের আপন মেয়ে না। সমাজের চোখে রিধি তাদের সন্তান। জোনায়েদ হোসাইনের মেয়ের বাবা হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু রক্তিম হওয়ার পর নবনী হোসাইনের জন্য দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়া অনেক ঝুঁকিপূর্ণ ছিল। তাই তারা আর সন্তান নেয়নি। জোনায়েদ হোসাইনও মেয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। রিধিকে পাওয়ার পর তারা নিজেদের সম্পূর্ণ পরিবার হিসেবে মেনে নিয়েছেন। রিধি খুব দুষ্ট প্রকৃতির ছিল আর সারাদিন বকবক করত। রাজা রানী, রাজপুত্র রাজকন্যা, ঘোড়া হাতি এসবের গল্প শোনাতো সবাইকে। কোথা থেকে যে এই গল্পগুলো বানাতো তা তো সে নিজেও জানতো না। আদুরে কথাবার্তা ও তার মায়াবী চেহারার জন্যই জোনায়েদ আর নবনীদের পরিবার রিধির মায়ায় পড়ে যায়। রিধি নামটিও জোনায়েতের হোসাইনের রাখা নাম, কিন্তু তার ভালো নামটি হয়তো তার বাবা মা রেখেছিল, তাই ওটি পরিবর্তন করেননি। রিধির সবচেয়ে ভালো বন্ধু ছিল রক্তিম। তাদের মধ্যে বয়সের ব্যবধান বেশি হলেও রক্তিম তাকে খুব সহজেই মেনে নেয় এবং সবচেয়ে ভালো বুঝতও সে রিধিকে। রিধি যখন প্রথম রক্তিমের বাসায় আসে তখন রক্তিমের 14 বছর বয়স, বুদ্ধি দুটি হয়েছে। রিধিকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পর রক্তিম প্রতিদিন তাকে নিয়ম করে পড়াতো। স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের মধ্যে মারপিটও বাদ যেত না। কিন্তু হঠাৎ রক্তিম কেমন পরিবর্তন হয়ে যায়। রিধিকে একদম সহ্যই করতে পারে না। আশেপাশে দেখলেও বকা দিয়ে তাড়িয়ে দেয়। আর 2 বছর হলো দেশে আসার নামই নিচ্ছে না। রিধির বিষয়টা খুব খারাপ লেগেছিল। নিজেকে তখন তুচ্ছ মনে হয়েছিল খুব। অনেক কান্নাও করেছে সে। এখন সব স্বাভাবিক, কিন্তু রক্তিমের হঠাৎ পরিবর্তনের কারণ কেউ বুঝতে পারেনি। নবনী হোসাইন ছেলের পরিবর্তনে মনে মনে অনেক কষ্টও পেয়েছেন, কিন্তু তার হাতের নাগালে নেই ছেলের সমস্যার সমাধান। রিধি এখন এক প্রকার রক্তিমকে ভুলেই গিয়েছে, আর এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার। তার শুধু ঘুমাতে আর মুভি দেখতে পারলেই হলো। তবুও কখনো রক্তিমের কথা উঠলে সে সরে পড়ে। সে চায়ও না রক্তিম ফিরে আসুক। মনে মনে রক্তিমকে বদমেজাজি রাক্ষস বলেই গালি দেয়। সকাল থেকেই রাজিয়া রহমান ডিউটিতে আছেন। পেশায় তিনি ডক্টর। তার স্বামী ফয়সাল আহমেদও একজন ডক্টর, কিন্তু তারা দুজনে আলাদা থাকেন। তাদের 2 ছেলে, 1 মেয়ে। রাজিয়া রহমানের মেয়ে দিয়া রহমান রিদির বেস্ট ফ্রেন্ড।
তারা একই কলেজে পড়াশোনা করছে। ছেলে দিব্য রহমান অনার্স চতুর্থ বর্ষে। দিব্য আর দিয়াকে নিয়েই তার ছোট্ট সংসার। তিনি স্বামীর সংসার ছেড়েছেন 15 বছর হলো। অন্যদিকে ফয়সাল আহমেদ থাকেন ছেলে রোহান আহমেদকে নিয়ে। রাজিয়া ও ফয়সালের বিয়ে হয়েছিল প্রেমের সম্পর্কে। সুখের সংসার ছিল। আর তাদের প্রথম যমজ সন্তান দিব্য আর রোহান। দিয়ার যখন 3 বছর, তখন তাদের সম্পর্ক ভেঙে যায়। তার একমাত্র কারণ ছিল উষা। উষা ও ফয়সাল কাজিন। উষা ফয়সালকে পছন্দ করত ছোটবেলা থেকেই, কিন্তু তার পছন্দের ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ফয়সাল আহমেদ যখন রাজিয়াকে বিয়ে করেন, উষা কোনোভাবেই তাদের সম্পর্কটা মেনে নিতে পারেনি। কাউকে ভালোবাসাটা অপরাধ না, কিন্তু ভালোবাসা জোর করে আদায় করতে চাওয়াটাই অপরাধ। উষাও পারত নতুনভাবে সব কিছু শুরু করতে, কিন্তু তা না করে রাজিয়া আর ফয়সালের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। উষা ধরেই নিয়েছে ফয়সালকে ছাড়া সে কারো সাথেই ভালো থাকবে না, কিন্তু জীবনকে একটা সেকেন্ড চান্সও দেওয়া লাগে। শুধু অপেক্ষা করতে হয়, হয়তো ভালো কিছু ঘটতেও যেতে পারে। উষার কারণে অনেকগুলো অস্তিত্ব শুধু ঠিকানা হারিয়েছে। আসলে কোনো ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবেই ঢোকার সুযোগ দেওয়া উচিত নয়। মনে যতই ভালোবাসা থাকুক না কেন, সন্দেহ সম্পর্ককে ভাঙার জন্য যথেষ্ট। ভালোবাসার সম্পর্কগুলো বিয়ের আগে যতই প্রমিস নিক না কেন, সন্দেহ মানুষের একটি বৈশিষ্ট্য। সন্দেহ ছাড়া সম্পর্ক হয়, হয়তো পরিণাম হয় সুখের, বিবাদহীন, কখনো বা ধোঁকার সম্মুখীন। রাজিয়া আর ফয়সালের ভালোবাসার গল্পটাও সন্দেহর কারণেই ভাঙে। কিন্তু ফয়সাল আহমেদ ও রাজিয়া রহমান এখনও একে অপরকে ভালোবাসেন, শুধু প্রকাশের ঘাটতি ছিল। সব কিছু আগের মতো হওয়া আর সম্ভব না হয়তো। অনেক তো অপেক্ষা করেছেন। অফিসিয়ালি তাদের তালাক হয়নি, রাজিয়ার খোঁজার সাহস ছিল না, আর ফয়সালের দেওয়ার। একবার তালাক হয়ে গেলে যে সারা জীবনের জন্য হারিয়ে যাবে ভালোবাসার মানুষটি। তারা না হয় অপেক্ষায় কাটিয়ে দিক শোক স্মৃতি, আর প্রিয় মানুষটিকে নিয়ে এখনও যে ভাবার অধিকার আছে, অধিকারটি কেন হারাবে তারা? কিন্তু তাদের মধ্যে এত বেশি জেদ ছিল, কখনো সমস্যা সমাধানের চেষ্টাই করেননি। 15 বছর কি খুব কম সময়? এতটা বছর সমস্যার সমাধান ছাড়া কিভাবে কাটাতে পারে দুটো মানুষ? কিন্তু তাদের মধ্যে কারোর সামনে নত হওয়া কোনো ইচ্ছেই নেই। যেখানে একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একে অপরকে বোঝার একটু সুযোগ দেওয়া উচিত। রোহান দিব্যর সাথেই একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, দেখতেও অনেকটা একই। তারা অনেক ভালো বন্ধুও, কিন্তু তারা জানেও না তারা আপন ভাই। কারণ এই 15 বছরে ফয়সাল আহমেদ ছেলে রোহানকে তার আসল মা, ভাই, বোন থেকে দূরে রেখেছেন। রাজিয়াও কখনো রোহানকে দেখার আগ্রহ দেখায়নি, কারণ হয়তো বাকি 2 সন্তানকে হারানোর ভয় কাজ করত। রোহান উষাকেই মা হিসেবে মেনে নিয়েছে। যদিও উষা আর ফয়সালের বিয়ে হয়নি, তবুও উষার ধারণা একদিন সে লিগ্যালি এই অধিকার পাবে। অন্যদিকে ফয়সাল আহমেদও রোহানকে হারাতে চান না, তাই অতীতের বিষয়গুলো লুকিয়ে রেখেছেন। কারণ যা হয়েছিল তা তিনি নিজেও মানতে পারেননি। রোহান এই চিন্তাভাবনা নিয়ে বড় হয়ে উঠেছে। তার আসল মা তাদের ছেড়ে চলে গিয়েছে। কেন গিয়েছে তার উত্তর নেই। ছেলের প্রশ্নের জবাব দেওয়ার সাহসও ছিল না ফয়সাল আহমেদের কখনো। এখন আর এসব প্রশ্ন করে না রোহান। প্রশ্ন করার বয়স শেষ। নিশ্চুপ অপেক্ষায় দিন কাটছে কিছু অস্তিত্বের। কবে শেষ হবে এই অপেক্ষা কেউ জানে না। ক্রিং ক্রিং ফোন বাজে। হ্যালো ডিয়ার আতেল বেবি। তুই করছিসটা কি বাসায় বসে বসে? ডিম পারছি। জানিস আজকে আমি 3টা মুভি দেখেছি টানা, কিন্তু আফসোস একটা দেখেও কান্না পাইনি। কি লেম স্টোরি। কি হয়েছে জানিস? ভাই রে ভাই, চুপ করবি তুই? তোর জীবনটা শেষ হয়ে গেল এইদিকে। বলছি কি বল প্লিজ দোস্ত। ডাবলাসের নিয়ে কিছু বলিস না। আমি এমনি অনেক হ্যাপি আজকে। লা 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 লা। চুপ কর। তোর এই মাসে মাত্র 2 দিন প্রেজেন্ট, তাও বাংলা ক্লাসে। হ্যাঁ, ওই ক্লাসে ভালো ঘুম হয়। স্যার ম্যাম সবাই আজকে তোকে খুঁজছিল। ওয়াও, আমি অনেক ফেমাস তাহলে। শুনেন মিস, নেক্সট থেকে যদি ক্লাসে না থাকো
আপনাকে আপনার তত্ত্ব স্কুলের কাগজপত্র উঠিয়ে নিতে বলেছে। আপনাকে আর কেউ গ্রহণ করবেন না। আল্লাহ, কি বলিস? আমি অসুস্থ ছিলাম। রিয়েলি? তাহলে 3টে মুভি কি যেন হয়েছিল? আচ্ছা দিয়া, আগামীকাল আসবো, কিন্তু যদি আমাকে একটু ঘুম থেকে। আচ্ছা বাবা, আমি উঠিয়ে দিব। বাই বাই। বাই। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। 2 ঘন্টা ধরে ঈশা ভার্সিটি মেইন গেটের দাঁড়িয়ে আছে। ঈশার পুরো নাম ফারহানা ফারিয়া ঈশা। দেখতে খুবই সুন্দরী। প্রথম দেখায় যে কেউ পছন্দ করে ফেলবে। গায়ের রং দুধে আলতা, চোখগুলো মায়াবী নীলাভ শস্য। তার মুখে হাসি যেন লেগেই থাকে। ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। দিব্য ওই সময় ভার্সিটিতে ঢুকছিল। ঈশাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। হাই ঈশা, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি, একসাথে যাব। ও আচ্ছা, আমি যাই, পরে দেখা হবে। হুম। দিব্য ও ঈশা প্রতিবেশী, পাশাপাশি বাসায় থাকে। একই ভার্সিটি, একই ডিপার্টমেন্টে, ম্যাথমেটিক্সে। তবে দিব্য চতুর্থ বর্ষ, ঈশা প্রথম বর্ষ। দিব্য প্রথম দেখাতেই ঈশার প্রেমে হাবুডাবু খাচ্ছে, কিন্তু বলার সাহস পায়নি। ঈশা ব্যাপারটি বুঝলেও তেমন পাত্তা দেয়নি, কারণ সে অলরেডি মুহিবের সাথে সিরিয়াস রিলেশনে। মুহিবও প্রথম বর্ষে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ছে। তাদের মধ্যে ভালোবাসা কম, ঝগড়াটাই একটু বেশি। ঈশা আর মুহিবের টক ঝাল মিষ্টি সম্পর্ক নিয়ে জানতে হলে 3 বছর আগে ফিরে যেতে হবে। 3 বছর আগে ঈশা নতুন ফেসবুক খুলে। তখন সে মাত্র এসএসসি পরীক্ষার্থী। সেদিন তার বাংলা এক্সাম ছিল। পরীক্ষার সময় বেশিরভাগ স্টুডেন্ট আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়, কিন্তু ঈশার একদিন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি না করলে ঘুম আসে না। বাংলা এক্সাম দিয়ে এসেই মোবাইল নিয়ে বসে যায়, উদ্দেশ্য প্রশ্ন মেলাবে। হঠাৎ চোখ পড়ে মহিবুল হাসান নামে একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্টে। ঈশা তখন নতুন নতুন ফেসবুক চালায়, ওর আইডিতেও ফ্রেন্ড কম, তাই মিউচুয়াল বেশি দেখলেই কোনো কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে ফেলতো। ওই দিনও এমনটাই হয়, না দেখে মুহিবের সাথে ফ্রেন্ড হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় তাদের চ্যাটিং। হ্যালো। হ্যালো। হাই। তুমি এবারে এসএসসি দিচ্ছ না? হ্যাঁ। আমিও। আচ্ছা, বাংলা পরীক্ষা কেমন দিলে? অনেক ভালো। তোমার? হ্যাঁ, ওরকমই। এভাবে তাদের মধ্যে শুরু হয় কথা। ঈশা মুহিবের ছবিও দেখেনি, কিন্তু মুহিব ঈশার সব ছবি দেখে এবং একদিন প্রপোজও করে বসে। একটা কথা বলি, হুম। আমার তোমাকে ভালো লাগে। ঈশা কি বলবে খুঁজে পাচ্ছে না, এমন কিছু সে আশাও করেনি। আর এসব ফেসবুক প্রেম তার পছন্দও না। চুপ করে আছো কেন? কিছু বলবে না? আসলে আমার প্রেম করার ইচ্ছে নেই। হুম। আমরা জাস্ট ফ্রেন্ড থাকি। আচ্ছা, কিন্তু একটা রিকোয়েস্ট। কি? তুমি তোমার অন্য সব ফ্রেন্ড থেকে আমাকে একটু বেশি ভালো ফ্রেন্ড মনে করবে। আচ্ছা। এভাবে চলতে থাকে প্রতিদিনকার গল্প, কিন্তু মন বলেও একটা অস্তিত্ব আছে। সেই মনের কাছে একসময় পরাজয় ঘটে। ঈশা ধীরে ধীরে মুহিবকে পছন্দ করা শুরু করে। আসলে বাস্তবতা খুবই ভিন্ন। প্রেম আসে সবার জীবনে, কারো জীবনে সুখ নিয়ে, কাউকে দিয়ে যায় আঘাত। ঈশার জীবনেও এই প্রেম এসেছিল। সে তার মন প্রাণ দিয়ে ধরে রাখতে চেয়েছিল তার প্রেমিকটিকে, কিন্তু আমাদের এই জীবন যুদ্ধে অনেক কিছুই সহ্য করতে হয় বর্তমানে। এতক্ষণ লাগলো তোর? বাস দেরিতে ছেড়েছে, চল কিছু খাবো। সকালে নাস্তা না করে বাস ধরতে আসলাম। ওহ, চল। দিব্য অনেকক্ষণ ধরে ক্যাফেটেরিয়াতে বসে আছে। সে জানে ঈশা প্রতিদিন এইখানে আসে ক্লাসে যাওয়ার আগে, তাই আগে গিয়ে বসে থাকে যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু মেয়েদের চোখ ফাঁকি দেওয়া যায় না। দিব্যর সব পাগলামও ঈশা বুঝতে পারে, কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। ঈশা মুহিবের প্রেমের গল্প শুধু তার ক্লোজ ফ্রেন্ডরাই জানে। পাবলিসিটি করার মতো সম্পর্ক তাদের নেই। আজ আছে তো কাল নেই। ঈশা নিজেই খুব কনফিউজড এ ব্যাপারটাতে। দিব্যকে দেখে নিশু বলল, দেখ, আজকেও তোর জন্য বসে আছে। হাউ সুইট। হুম। এখন দেখবি কিভাবে লুকিয়ে লুকিয়ে তোকে দেখবে। দিব্য প্রতিদিন ক্যাফেটেরিয়ার সামনের বেঞ্চে বসে, যেখান থেকে ক্যাফেটেরিয়ার পুরো অংশ দেখা যায়। আর সে লুকিয়ে লুকিয়ে ঈশাকে দেখতে পারে। দিব্যর দৃষ্টিতে
ঈশার কথা বলার ভঙ্গিমা যেন ভেঙে দেয় সব বাধা জড়তা। তার মিষ্টি হাসি যেন কাব্যর আড়ালে লুকিয়ে থাকা মুক্তোর মালা, যা দেখা যায় শুধু মনের চোখ দিয়ে। বাতাসে যখন চুলগুলো উড়ে আসে মনে হয় তার অবাধ্য চুলগুলোকে একটু শাসন করে দিয়ে আসুক। দিব্য এসব দেখতে দেখতে যেন ঘোরের মাঝেই চলে যায়। এরই মাঝে দিব্যর বেস্ট ফ্রেন্ড অনিক চলে আসে। সে বন্ধুকে রূপকথার রাজ্যে ডুবে থাকতে দেখিয়ে বলে ওঠে, মহাশয়ের রাজ্যসভায় কি এখনো রানীর বিচরণ হচ্ছে? তিনি যদি প্রজাদের দিকে একটু নজর না দেন, রাজ্যের যে বড় একটা ক্ষতি হয়ে যাবে। আরে দূর, বল কি বলবি? চা কি আরো কয়েক কাপ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? কি করব? এখন চা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। একটু জোরে আওয়াজ দিয়ে দিব্য বলল, ও মামা, আর 2 কাপ চা দিয়ে যান। সামনের সপ্তাহে কালচারাল প্রোগ্রাম, কিছু কি প্ল্যান আছে তোর? না, এখনো এসব নিয়ে ভাবিনি। সারাদিন ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকলে ভাববি কিভাবে, হ্যাঁ? শোন, রোহানকে দায়িত্বটা দিলে ভালো হয়। ও পারবে না। ও দেখিস না কেমন চুপচাপ থাকে। আমার মনে হয় না ও সবার সাথে মানিয়ে নেবে। পারবে পারবে। এত বছর পারেনি, আর এখন ও শুধু গানটাই ভালো গাইতে পারবে। এইসব দায়িত্ব দিলে পরে একটা না একটা সমস্যাই বাঁধিয়ে দেবে। দেখ দায়িত্ব দিয়ে। আমি বলছি এবারের প্রোগ্রামটা সবচেয়ে সুন্দর হবে। আর তুই? ফটোগ্রাফি দায়িত্ব আমার উপরেই থাকবে। ভাই, তুই বেশিরভাগ ছবি তো ওই মেয়েটারই উঠাস। তোর কি সমস্যা? ভালো লাগে তাই উঠায়। আমার মনে হয় না মেয়েটা তোকে পছন্দ করে। আমি কি ওকে বলেছি আমাকে পছন্দ করতে হবে? আমি পছন্দ করলেই হলো। আর শোন, কাউকে ভালোবাসলে বিনিময়ে ভালোবাসা পাওয়ার আশা করা উচিত নয়। আমি ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওর আমাকে ভালো নাও লাগতে পারে, আমি ওর মতামতের সম্মান করি। জোর করে ভালোবাসা তো আর পাওয়া যায় না। আর ঈশাকে আমি অনেক ভালোবাসি। ওকে আমি বাধ্য করে মানসিক চাপ দিতে চাই না। আর যাদের এক হওয়ার তারা একই হবে। ও আমার ভাগ্যে থাকলে আমারই হবে। আমি শুধু অপেক্ষায় থাকব। অপেক্ষার মধ্যেও অনেক শান্তি, ভালো লাগা থাকে। এখানে শুধু আমার অধিকার, অন্য কিছুর চাপ নেই। ওরে আমার প্রেমিক পুরুষ রে, চল ক্লাসে। একটু স্বাধীনতা তো দে মেয়েটাকে। তোর চোখগুলো সারাদিন ওর দিকে থাকে, কেউ উঠাই নিয়ে যাবে না তোর? হ্যাঁ চল যাই, চা খেয়ে অনেক ভালো লাগছে। হ্যাঁ, বল যে মেয়েটিকে দেখে ভালো লাগছে। মেয়েটি কি? ওর একটা নাম আছে তো, কি সুন্দর আকিকা করে নাম রেখেছিল ওর বাবা মা। ও আচ্ছা আচ্ছা, তাই? কি জানি নাম মেয়েটার? দিব্য ভ্রু কুঁচকে জবাব দিল, ফারহানা ফারিয়া ঈশা। ইয়েস, ফারানা ফারিয়া ঈশা, তুমি আমারই বন্ধুর নেশা। এত কেন তুমি নেকা, দাও বারে বারে তারে ছেঁকা। চা খেতে খেতে ঢোল, তোমাতেই মশগুল। একবার ফিরিয়ে দেখো, মনেতে দুহাত রেখো। হে ফারানা ফারিয়া ঈশা, তুমি আমারই বন্ধুর নেশা। वाह बॉस वाह, क्या कविता कही है। অনিক কলার উছিয়ে বলল, আমার মতো হতে চাও? আজ্ঞে না, আমি আমার মতোই ঠিক আছি। এদিকে নিশু আর ঈশার নাস্তাও শেষ। তারাও ক্লাসের দিকে রওনা দিল। যেতে যেতে নিশু ঈশাকে বলল, আমার না ভালোই লাগে দিব্যকে। ছেলেটা ভদ্র, তোর জন্য পারফেক্ট। তুই জানিস আমি অলরেডি ওকে ওকে বুঝেছি। একদিন থাকে, পরের দিন থাকে না টাইপ সম্পর্কে তোর মুহিবের সাথে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া ভালো। আমার মনে হয় মুহিব তোর জন্য ভালো হবে না। কথাটা বলেই ঈশার মন খারাপ হয়ে যায়। মনে পড়ে গেল পুরনো স্মৃতি। অতীতে ঈশা আর মুহিবের নামহীন সম্পর্কটা বেশ চলছে। 2-3 মাস হতে চলল। ঈশার ক্লোজ ফ্রেন্ডরাও জেনে গেছে। ফেসবুক প্রেম যেহেতু স্ট্যাটাসও দেওয়া হয়ে গেছে ইনের রিলেশনশিপ। কিন্তু এই সম্পর্কে কেমন ভালোবাসা ছিল আদৌ কেউ জানতো না। ঈশা মুহিবের স্কুল জীবনের শেষ, কলেজ জীবন শুরু।
নতুন কলেজ, নতুন পরিবেশ, অপরিচিত মানুষজন। ঈশা চট্টগ্রামেই থাকে। এখানেই একটি মহিলা কলেজে ভর্তি হয়। মুহিব ঢাকা চলে যায়। ঢাকার নামকরা কলেজের ছাত্র এখন সে। হয়তো তার মধ্যে ভাব চলে আসে। কিসের ভাব? ভালোবাসায় কি ভাব বলতে কিছু থাকে? তাদের মধ্যে নম্বর আদান প্রদান হয়। এখন আর ফেসবুকে প্রেম চলবে না। মুহিব যে হস্টেলে থাকে ওইখানে অ্যান্ড্রয়েড ব্যবহারের নিয়ম নেই, তাই তখন থেকেই চলতে থাকে তাদের ফোন আলাপ। কিন্তু হঠাৎ ঝড়ের বেগে পাল্টে যায় মুহিব। কোনো কারণ ছাড়া বলে বসে সে আর সম্পর্ক রাখতে চায় না। এই কয়েক মাসের সম্পর্কে ঈশা আর মুহিব এখনও কেউ কাউকে দেখেনি, শুধু ফেসবুকে ছবি দেখেছিল। তাদের ভিডিও কলও হয়নি। ঈশাও পছন্দ হওয়ার পর মুহিবের ছবি দেখেছিল। মুহিবের এমন সম্পর্ক ভাঙার কথা ঈশা মেনে নিতেই পারছে না। এই বয়সে মানুষের আবেগ খুব বেশি। কয়েক মাসেই না দেখা মানুষকে ভালোবাসা যায় না। এটি এক ধরনের আবেগ। ঈশার কাছে এই আবেগ এখন নিজের জীবনের চেয়েও দামি হয়ে গিয়েছে। এই তুমি কেন এমন করছো? আমাকে কারণ বলো, আমার কি ভুল হয়েছে? আমার তোমাকে ভালো লাগে না, আর কিছু আমি বলতে পারবো না। কেন ভালো লাগে না? হঠাৎ কি হয়েছে বলো না। মুহিব কিছু না বলে ফোন কেটে দেয় আর নম্বরটি ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দেয়। সারা রাত পড়াশোনা বাদ দিয়ে ঈশা লেগে পড়ে মুহিবকে ফোন দেওয়ায়। ফেসবুকে মেসেজ দিতেই থাকে। সারা রাত ছটফট করতে থাকে প্রিয় মানুষটির কণ্ঠের স্বর শোনার জন্য। সারা রাত সে কান্নাকাটি করে। সকালে হয়তো মুহিবের দয়া হয়, সে নম্বর আনব্লক করে। তারপর কাঁদো কাঁদো স্বরে ঈশা বলল, তুমি সারা রাত নাম্বার ব্লক করে রেখেছো কেন? আমাকে একটু কারণ বলো প্লিজ। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, সত্যি ভালোবাসি। আমি চট্টগ্রামে আসবো, দেখা করব তোমার সাথে। দেখা করবে মানে? আমার ভয় লাগে এসব, কেউ দেখে ফেললে। তুমি যে স্যারের কাছে পড়ো ওইখানেই থাকবো, দূর থেকে দেখেই চলে যাব। আচ্ছা, তুমি কালকে ব্লক করলে কেন আমাকে? মুড ভালো ছিল না। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা, আমাকে যদি তোমার পছন্দ না হয়, তুমি তো আমাকে ফেসবুকে দেখেছো, আর ওখানে তো সবচেয়ে ভালো ছবিটাই দেয় সবাই। দেখি, তুমি যদি সুন্দর না হও তাহলে হয়তো আমাদের ব্রেকআপ হয়ে যাবে। মানে কি? ভালোবাসা কি সুন্দর অসুন্দর দেখে হয়? চরিত্র, ব্যবহার, আচার আচরণ এসব হচ্ছে প্রধান। জানি, তবে সুন্দরও হতে হবে। সুন্দর না হলে আম্মু তোমাকে পছন্দ করবে না। মুহিব, এসব কী ধরনের চিন্তা ভাবনা? তুমি তো নিম্ন মন মানসিকতার পরিচয় দিচ্ছ। কি কি বললে তুমি? আমি নিম্নমানের? তুমি আমাকে এত বড় কথা বললে? যা, তোর সাথে ব্রেকআপ। ফোন দিবি না আমাকে? সরি, আমি ওভাবে বলতে চাইনি। তুমি সুন্দরের কথাটা বলেছো, তাই ভালো লাগেনি। এসব তোমার যদি আমাকে সুন্দর না লাগে, এখন তোমার যদি আমাকে সুন্দর না লাগে, আমি তো এসব দেখছি না। ঈশা মন খারাপ করে কথাগুলো বলল। ছেলেদের সুন্দর হওয়া লাগে না। এভাবে কথা কাটাকাটি চলতে থাকে তাদের। বিষয় সুন্দর অসুন্দর। রিধি আর দিয়া কলেজ শেষে বাসায় ফিরছে। আজকে সারা দিনটাই মাটি। আমি কিন্তু আজকের ক্লাসগুলো ভালোই লেগেছে। আসছে আমার আতেল। সামনে টেস্ট এক্সাম, ভালো মতো পড়। এসব মুভি ঘুম বাদ দে কয়েক মাস। এত পড়াশোনা করে কি হবে? একদিন তো মরেই যাব। ভাই, তুই কবে সিরিয়াস হবি? আরে ভাই, আমি এখন একটাই ব্যাপার নিয়ে সিরিয়াস। সামনে আমার কপালে দুঃখ আছে। বোঝাই যাচ্ছে। আরে পড়াশোনার ব্যাপার নিয়ে না। তাহলে 1 সপ্তাহ পর মা বাবার 30তম বিবাহ বার্ষিকী। এখন বাবা তো আসবেই, সাথে ওই রাক্ষসটাকেও আসতে পারে, মনে হচ্ছে নিয়ে আসতে পারে। ওমা, আসলে কি সমস্যা? জানিস না কেমন বদমেজাজি ওই রাক্ষসটা? অনেক কাঁদিয়েছে আমায়। আই হেট হিম। বাদ দে না, তোর বড় ভাইয়ের মতো। ভাইয়া না কচু রাক্ষস একটা। আমাকে এবার কিছু বললে না আমিও চলে যাব। আর থাকবো না আমি ওই রাক্ষসটার বাড়িতে। আমার অনু ভাইয়া আমাকে কত ভালোবাসতো জানিস? অনু ভাইয়া থাকলে হয়তো আমাকে কেউ বকতেও পারতো না। রিধির গলা ভারী হয়ে আসে কথাটি বলতে বলতে। রিধি, সব ঠিক হয়ে যাবে। এসব পুরনো কথা আর মনে করিস না দোস্ত। জানিস দিয়া, অনু ভাইয়া দেখতে কেমন ছিল আর মনে নেই। আমি বাপিকেও ভুলে গিয়েছি। আমি মনে করতেই পারছি না তারা দেখতে কেমন ছিল। একটা ছবিও ছিল না আমার কাছে। দিয়া চুপ হয়ে গিয়েছে।
সে জানে এখন আর রিধিকে শান্ত করা যাবে না। রক্তিমের কথা উঠলেই রিধির নিজেকে অনাথ মনে হয়, কারণ রক্তিম তার অনাথ হওয়ার বিষয়টা অনেকবার তাকে খোঁচা দিয়ে বলেছিল। রিধির নিজেকে অসহায় মনে হয়, কারণ তার আসল বাবা মা ভাই বেঁচে নেই। মা বাবা ভাই ছাড়া তার কোনো আত্মীয় ছিল না। 11 বছর আগে সে তার বাপ্পি আম্মি আর অনুভাইয়ার সাথে মেলায় গিয়েছিল। 7 বছর হবে বয়স, মেলায় আগুন ধরে যায়, অনেকে মারা গিয়েছিল। সে হারিয়ে ফেলে তার বাপ্পি আম্মি আর অনুভাইয়াকে। সেখানেই খুঁজে পায় রিধিকে নবনী আর জোনায়েদ দম্পতি। জোনায়েদ হোসাইনের ব্যবসার কাজে স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিলেন ঢাকা। তারা দুর্ঘটনাস্থলে ছিলেন। তারা রিধিকে অচেতন অবস্থায় পান, তাকে চিকিৎসা করিয়ে চট্টগ্রামে নিয়ে আসেন। প্রথমে সে খুব ভয় পেলেও নবনী তাকে আপন করে নেয়। তার পরিচয় জানার পর তারা পত্রিকায় ছাপায় ছবিসহ, কিন্তু কেউ খোঁজ নিতে আসেনি। রিধির আসল নাম সিদ্দিকা মরিয়ম অরণি, বাবা কামাল সিদ্দিক, মা আদিবা সিদ্দিকা, ভাইয়ের নাম সিদ্দিক কবির অনিক। তারা ঢাকায় থাকত। কোনো ফোন নম্বর মুখস্থ ছিল না রিধির। ঢাকায় কোথায় থাকে সে সেটিও জানতো না। দুর্ঘটনায় অনেকে পুড়ে মারা গিয়েছিল, তাদের লাশও চেনা যায়নি। বাচ্চা মেয়েটিকে লাশ দেখিয়ে চিহ্নিত করার ব্যাপারটা জুনায়েদ সাহেব করতে দেননি। পরে তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরপর থেকেই অরণি থেকে সে রিধি হয়ে যায়। রক্তিম তাকে খুব পছন্দ করেছিল, কিন্তু 2 বছর আগেই রিধিকে মনে করিয়ে দেয় রক্তিম সে যে অনাথ। রক্তিম কেন এমন বলেছিল তা রক্তিমই ভালো জানত। এরপর থেকেই রিধির মাঝে মাঝে অনেক অচেনা মনে হয় নিজেকে। নিজের অস্তিত্বের কোনো ঠিকানা খুঁজে পায় না রিধি। এদিকে ক্লাস শেষে ঈশা আর নিশু বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। স্যারের অ্যাসাইনমেন্টটা করে থাকলে আমাকে দিস। হুম, আচ্ছা চলো না কোথাও ঘুরতে যাই, অনেকদিন কোথাও যাওয়া হয় না। দেখি মিহিরকে বলি, গেলে ও সহ যাব। মিহির ভাইয়া ছাড়া আমাদের সাথে কোথাও যাওয়া যায় না? মুস্কি হেসে নিশু বলল, না যায় না। তোর আর ভাইয়ের ভালোবাসা দেখলে মাঝে মাঝে মনে হয় আমার সম্পর্কটা কেন এত এলোমেলো। এই দেখ, আজকেও ঝগড়া হয়েছে, কারণ শুনলে তুই অবাক হবি। কি হয়েছে? তুই তো জানিস আমি একটু হালকা পাতলা কবিতা লিখি। কিছু কবিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লিখেছিলাম, ওটাকে ওর এমন অবস্থা। মানে কি? ওর কথা হলো ও রবীন্দ্রনাথকে পছন্দ করে না, আর তাই আমাকে বই পড়তে দেবে না রবীন্দ্রনাথের। অনেক হাস্যকর তো। আগে তো বলেছিল জব করতে দেবে না, এখন বইও পড়তে দেবে না। গতকাল আরও এক অদ্ভুত প্রশ্ন করেছিল। প্রশ্নটি হলো, ওর মা আর আমার মা একসাথে অসুস্থ, এখন আমি কার সেবা করব? নিশু অবাক হয়ে বলল, তুই কি বলছিস? আমি বলেছি তোমার মায়ের সেবা তুমি করবে আর আমার মায়ের সেবা আমি করব, যদি একই সাথে অসুস্থ হয় তখন। আর আমার মায়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। আর এটা কেমন পার্থক্য? আমি মেয়ে দেখে কি বাবা মার উপর আমার দায়িত্ব শেষ? আমাদের সমাজটা মেয়েদেরকে এত অদ্ভুত সব পরীক্ষা দেয় কেন? জব করতে পারবে না, ঘন ঘন বাবার বাড়ি যেতে পারবে না, এমন মন মানসিকতার মানুষ কেন থাকে? এখনও আছে। বাবা খালি হাতে এলে শ্বশুর বাড়িতে মেয়েকে কথা শুনতে হয়। মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা মার দায়িত্ব শেষ, তবুও মেয়ের বাড়ি থেকে কী আসলো তা দেখার জন্য পাড়াপড়শির ঘুম নেই। কোরবানে গরুর জায়গায় ছাগল দিলে শুনতে হয় অদ্ভুত সব কথাবার্তা। 2 ঈদে জামা কাপড় তো আছেই, এত কিছু মেয়ের বাবা করে শুধু তাদের মেয়েটি যাতে দুধে ভাতে থাকে। তাও ওখানে মেয়েটিকে শুনতে হয় নানান কথা। তাকে নিজস্ব স্বকীয়তা ছেড়ে সাজতে হয় স্বামীর বাড়ির আদর্শ বউ। এতেও যদি পাশ না হয়, হালকা পাতলা শুনে চুপচাপ সহ্য করে থাকাই যেন প্রকৃতির নিয়ম। বেশি কথা তো বহুদূর, আমি এটা করিনি বললেও শুনতে হয়, বাবারে কি বেয়াদব মেয়ে আনলাম ছেলের জন্য। মুখে মুখে তর্ক করা শিখেছে। এইসবের পরিবর্তন কি হতে পারে না? মুহিবের মতো আশেপাশে এমন অনেক মানুষ আছে, সবারই উচিত নিজেকে পরিবর্তন করা। সমাজের নিয়মগুলো আমরাই সৃষ্টি করি। সভ্য সমাজ বলে আমরা যে সমাজটিকে দেখছি তা আদৌ কতটুকু সভ্য তা হয়তো অনেকেই বোঝে না।
বুঝেও হয়তো না বোঝার ভান করে। ঈশার মুহিবের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। 3 বছর আগেও মানুষটির জন্য সে পাগল ছিল, কিন্তু অবহেলা ভালোবাসা কমিয়ে দেয়। ঈশার জন্য এখন মুহিব দিন দিন বড়ই অপরিচিত। 3 বছর আগের প্রেম আর এখনকার প্রেমের মধ্যে বড়ই অমিল। প্রেমের সংজ্ঞা দেওয়ার বয়স কলেজ জীবনে হয় না, তখন তো মাত্র জীবনকে চেনার সময়। জীবনকে উপলব্ধি না করে অনেকে হয়ে পড়ে প্রেমিক প্রেমিকা। কেউ পায় সফলতা, কারো জীবনে আসে ব্যর্থতা। এসব ব্যর্থ প্রেম থেকে শিক্ষা নেওয়ার আছে, নতুন করে বাঁচার শিক্ষা। ঈশা মুহিবের প্রেমের গল্প কি ব্যর্থ প্রেমের গল্প হবে নাকি সফল হবে, এটি সময় বলে দেবে। অনেকক্ষণ ধরে বাড়ির দরজায় দাঁড়িয়ে বেল বাজিয়ে যাচ্ছেন রাজিয়া রহমান। তার চিন্তাও বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। দিয়া কি এখনও বাসায় ফেরেনি? সন্ধ্যা হতে চলল। ফোনে তো বলেছিল বাসায় এসেছে। ফোন দিচ্ছে দিব্য, দিয়া, দুজনকেই। দিব্যর ফোন অফ, দিয়ার ফোনে রিং যাচ্ছে কিন্তু ধরছে না। তড়িঘড়ি করে নিচে নেমে দারোয়ানকে জিজ্ঞেস করে দেখল দিয়া এসেছে কিনা। দারোয়ান বলল, আপামনি তো আইছে খালাম্মা, আমি তারা দেখছিলাম, ঘরেই তো থাকবো, বাইরে থেকেও তো কেউ আইলো না, ঘুম যাইতেছে মনে হয়। রাজিয়ার নিজেকে এই মুহূর্তে খুব অসহায় মনে হচ্ছে। মেয়ের কিছু হয়ে গেল না তো? আজকাল কি কারো বিশ্বাস আছে? বাবা ছাড়া 2টা সন্তান বড় করা যে খুব পরিশ্রমের, তা তিনি ভালোই বসেছেন এই 15 বছর সংসারে। পুরনো সংসারের মায়া তিনি কাটাতে পেরেছেন। তবুও কখনো কখনো অবেলায়, মধ্যরাতে, চাঁদের আগমনে বা বৃষ্টি ভেজা বিকেলে মনে পড়ে যায় পুরনো স্মৃতি। তিনি আর আগের মতো নেই, নিজেকে আর স্বর্ণ ছাড়া ভাবেন না। প্রথম কয়েক বছর মায়াটা বড্ড ছিল, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। মানুষ আসলে খুবই বিচিত্র। একসময় মনে হয় প্রিয় মানুষটিকে ছাড়া চলা তার পক্ষে সম্ভব না, কিন্তু সেই মানুষটি আবার সব কষ্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে রাখতে পারে খুব সহজেই। মিসেস রাজিয়া রহমান সব গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। স্বাবলম্বী হওয়া তার আর কারো অপেক্ষায় থাকতে হয় না। প্রতিটি মেয়ের শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। সময় কিন্তু মাঝে মাঝে বেইমানিও করে বসে। কার কপালে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মিসেস রাজিয়া আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল। ফয়সাল আহমেদও নিজের দায়িত্ব পালন করে আসছেন 15 বছর ধরে। তিনি প্রতি মাসে তার 2 সন্তান আর স্ত্রীর নামে টাকা পাঠান, যদিও এই টাকা রাজিয়া রহমান কখনো তোলেননি। মাসে একবার মেয়েকে দেখতে আসেন ফয়সাল আহমেদ, দূর থেকে দেখেই চলে যান। কিন্তু দিব্যর দেখা পান কম। দিব্য আর রোহান ভালো বন্ধু, এটিও তিনি জানতেন। রোহানের মুখে শোনেন দিব্য সম্পর্কে, এতেই যেন তিনি সন্তুষ্ট। মনে মনে ভাবেন ভালোই তো আছে তারা। রোহানকে তিনি দিব্যর আসল পরিচয় দেননি, কারণ রোহান কখনো ভাই বোনকে দেখার আগ্রহ দেখায়নি। রোহানের মনের মধ্যে যে চাপা ক্ষোভ আছে তা বোঝা যায় তার চোখগুলো দেখলে। গভীর আর শান্ত চোখ, যেন কিছু বলতে চায় কিন্তু ভাষা নেই। রোহানের ধারণা তার মা তার বাবাকে আর তাকে ভালোবাসত না। অন্যদিকে দিব্যর ধারণা তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। রোহান আর দিব্য পারিবারিক ব্যাপার নিয়ে 3 বছরের বন্ধুত্বে কোনো কথাই বলেনি। রোহান শুধু জানে দিব্যর মা একজন ডক্টর আর তার বোন দিয়া কলেজে পড়ে। দিয়ার সাথে একবার দেখাও হয়েছিল রোহানের। রোহান কারো বাসায় যাওয়া পছন্দ করতো না, তাই কখনো দিব্যর বাসায় যায়নি। দিব্য জানতো রোহানের মা নেই, তাই কখনো কোনো প্রশ্ন করেনি, কারণ তার বাবাও তাদের সাথে নেই। ভার্সিটির প্রোগ্রামগুলোতে পরিচিত মুখ তারাই। রোহান ভালো গান গাইতে পারত, আর দিব্য ছবি তুলতে পারত ভালো। ফটোগ্রাফিতে অনেক পুরস্কার পেয়েছে সে। আর সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিকনিক পরিচালনার দায়িত্ব থাকতো দিব্যর ওপর। আর 2 ভাইয়ের এই দুটো বিশেষ গুণের জন্য তাদের অনেক পরিচিতি। ভার্সিটির সব অনুষ্ঠানে ছবি তোলার দায়িত্ব পড়তো দিব্যর ওপর, আর গান গাওয়ার অনুরোধ আসতো রোহানের ওপর। গিটারও ভালো বাজাতে পারে রোহান। রোহান দেখতে খুবই সুদর্শন। প্রথম দেখায় ক্রাশ খাওয়া মুখ, দেখতে লম্বা, ঘন কালো চুলগুলো খাড়া, মুখে চাপদাড়ি, চোখে চশমা পরে, হাসলে গালে টোল পড়ে, কিন্তু খুব গম্ভীর স্বভাবের সে।
খুব কম হাসে, কথাও কম বলে, আর অল্পতেই রেগে যায়। কথাটা রাগটা খুব বেশি তার। অন্যদিকে দিব্যর স্বভাব সম্পূর্ণ বিপরীত, অনেক মিশুক আর চঞ্চল। রোহানের মতোই সুদর্শন, লম্বা, চুল ঘন, কিছুটা বাদামি রঙের, চোখগুলো বিড়ালের চোখের মতো, সবাই ক্যাটস আই বলে থাকে। মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করে রাখে, হাসলে তারও গালে টোল পড়ে। তার মুখে সবসময় হাসি থাকবেই। তাই রোহানের চেয়ে দিব্যকে মেয়েরা একটু বেশি পছন্দ করে। কিন্তু দিব্য মেয়েদের থেকে যত সম্ভব দূরত্ব রেখেই চলে, প্রয়োজন ছাড়া কথাও বলে না কোনো মেয়ের সাথে। আর এই ভদ্র স্বভাবের জন্য দিব্য বেশি পরিচিত মেয়েদের কাছে। আর রোহানের চুপচাপ স্বভাবের কারণে মেয়ে বন্ধু তো বহুদূর, ছেলে বন্ধুও কম। তার একমাত্র ভালো বন্ধু দিব্য। রোহানকে কেউ আড্ডায় নিয়ে আসে না, কারণ রোহান থাকলে কথা বলতেও সবাই ইতস্তত করে। কিন্তু পড়াশোনায় রোহান সবচাইতে ভালো, শুধু ওই ব্যাপারেই সবাই তার সাথে কথা বলতে আসে। কিন্তু স্বভাবে অমিল থাকলেও দুই ভাইয়ের একদিকে মিল আছে, সেটি হলো দুজনেই ঈশাকে পছন্দ করে। দিব্যর পছন্দের ব্যাপারটা রীতিমতো সব বন্ধুরাই জানে, আর রোহানও কখনো বলেনি কাউকে তার পছন্দের কথা। যেহেতু সে জানে দিব্য ঈশাকে পছন্দ করে, তাই এখন কাউকে তার ঈশাকে পছন্দ এই কথা বলার প্রশ্নই ওঠে না। ঈশা যখন ভার্সিটিতে নতুন এসেছিল তখন ওই প্রথম দেখেছিল রোহান তাকে। ঈশার ভার্সিটি প্রথম দিন ঈশা খুব বেশি সাজতে পছন্দ করে। প্রথম দিনেও সে হালকা সেজে এসেছিল, চোখে কাজল দিয়েছিল, কারণ তার চোখে কাজল পরাতে ভালো লাগে। ঈশার ঠোঁটগুলো গোলাপি, তাই সে ঠোঁটে কিছুই দিত না। হালকা গোলাপি সুতার কাজের সাদা রঙের একটি জামা পরেছিল, একদম মানিয়েছে তাকে। মনে হচ্ছিল প্রকৃতি যেন তাকে সাজিয়েছে প্রকৃতির রূপে, কোনো কৃত্রিমতা জরিমা নেই। প্রথম দিনেই যেন মিশে গিয়েছিল অপরিচিতদের মাঝে, অপরিচিত পরিবেশটিকেও বানিয়ে নিয়েছে আপন। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছিল সবার সাথে। রোহান নীরবে দেখছিল ঈশাকে, আর মায়ায় বাঁধছিল ঈশা রোহানকে ধীরে ধীরে। নবীন বরণের প্রধান দায়িত্বে দিব্যর ওপরই ছিল। যেহেতু দিব্য আগে থেকে ঈশাকে চিনত, সে ঈশার সাথে সিনিয়রদের পরিচয় করিয়ে দিচ্ছিল। রোহানের সাথেও পরিচয় হয় ঈশার। রোহান প্রথম সেদিন কোনো মেয়ের পরিচয় জানার আগ্রহ দেখিয়েছিল। ঈশা কিন্তু রোহানকে একদমই পছন্দ করে না। ঈশার ভাষ্যে হাসি মুখে থাকলেই মানুষকে মানুষ লাগে। রোহান হাসে না বললেই চলে, কখনো আদৌ হেসেছে কিনা তাও কেউ দেখেনি। গম্ভীর মানুষ ঈশার একদমই পছন্দ না। তবে রোহান যখন স্টেজে গান গায় তখন ঈশা খুব মনোযোগ দিয়েই শোনে। মনে হয় যেন খুব কষ্ট জমিয়ে রেখেছে নিজের মধ্যে। কিসের কষ্ট কেউ হয়তো বুঝতে পারে না। চাপা স্বভাবের মানুষগুলো এমনই হয় হয়তো, কষ্টগুলো তারা জমিয়ে রাখতে পারে, প্রকাশ পায় কবিতায় বা গানের সুরে। রোহানের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সে আয়ুব বাচ্চুর গান দিয়ে শুরু করে। রোহানের গান শুনে ঈশার চোখে পানি চলে আসলো, কারণ ওই সময় তার সাথে মুহিবের সম্পর্কের দীর্ঘদিনের দূরত্ব চলছিল। রোহানের গান গাওয়া শেষে ঈশার চোখের দিকে চোখ পড়ল। ঈশার চোখের মাঝে যেন সে অদ্ভুত যন্ত্রণা দেখছিল সেদিন। প্রথম দিনে কি এমন মায়ায় জড়িয়ে ফেলেছে চোখগুলো? তার সারাদিন শুধু ঈশাকে ভেবেই কেটেছে। অনেক পরেই সে জানতে পারল যে দিব্য ঈশাকে পছন্দ করে। তখন যেন তার লুকানো ক্ষত আরও কয়েকবার করে কেউ আঘাত করে দিয়েছিল। তবুও রোহান কাউকে কিছুই বুঝতে দেয়নি। প্রিয়জন হারানো যেন তার ভাগ্যেই লিখে রেখেছে সৃষ্টিকর্তা। তাই সে সুখের অপেক্ষায় থাকে না এখন। অপেক্ষা যে আশায় বাঁধে মানুষকে, সেটি রোহানের কাছে মিথ্যে আশা। এদিকে দিয়ার ঘুম ভাঙল রাত 8টায়। রাজিয়া রহমান এসেছিলেন বিকেল 5টায়। দিব্য ফোন অন করার সাথে সাথে রাজিয়া রহমানের কল পায়। দিব্য ওই সময় লাইব্রেরিতে ছিল, সাথে ছিল অনিক। মায়ের কাছে দিয়ার দরজা না খোলার কথা শুনে সে খুব ভয় পেয়ে যায়। ভাই বিপদ হয়েছে। কি বলিস? কি হয়েছে?
দিয়া বাসায় আছে, কিন্তু দরজা খুলছে না। চাবি নেই আন্টির কাছে? হ্যাঁ আছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। চল তাড়াতাড়ি। অনিকের বাইকে করে দুইজন বেরিয়ে পড়ে। অনিক মনে মনে অনেক ভয় পায়, কারণ তার দিয়াকে ভালো লাগতো, কিন্তু বন্ধুর বোন, তাই বলার সাহস হয়নি কখনো। যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। 10 মিনিটের মধ্যেই অনেক দিব্যকে নিয়ে দিব্যদের বাসায় চলে আসে। তাদের বাসাটি 4 তলা বাসা। চতুর্থ তলায় ছাদ, দ্বিতীয় তলায় মিসেস রাজিয়া রহমান থাকেন দিব্য দিয়াকে নিয়ে। তৃতীয় তলা ভাড়া দিয়েছেন, আর নিচে দারোয়ান থাকে। এই বাসাটি রাজিয়া রহমানের নামে করে দিয়েছিলেন তার বাবা মা। তিনি একমাত্র মেয়ে ছিলেন তাদের মৃত্যুর পর এখন তিনি এই পুরো বাড়ির মালিক। তাদের বাসাটি অনেক বড়, 4 বেডের বাসা। পূর্ব দিকে 2টা বেড, পূর্ব দিকের রুমের সাথে লাগানো বারান্দা একটি, ঠিক বারান্দাটাই খোলা। পূর্ব দিকের রুমে দিয়া থাকে, পাশেরটায় রাজিয়া রহমান, ভেতরের রুমে থাকে দিব্য। আরেকটা রুম তাদের দুইজনের যাবতীয় জিনিসপত্র দিয়ে পূর্ণ। তাদের সামনাসামনি বাড়িটা ঈশাদের, 3 তলা বাড়ি। তৃতীয় তলায় ছাদ, দ্বিতীয় তলায় 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, নিচে ডাইনিং আর রান্নাঘর। আরও কয়েকটি রুম আছে মেহমানদের থাকার জন্য। বাড়ির সামনে বাগান। ঈশার বাগান করার খুব শখ। সব তার হাতে লাগানো ফুলের গাছ, বেশিরভাগ গোলাপ গাছ। বাড়ির সাথে লাগানো বেলি ফুল গাছ আছে একটি। বাগানের ঠিক উল্টো দিকে বসার ব্যবস্থা আছে। ঈশার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন পেশায় সরকারি চাকরিজীবী। মা ঈশিতা পারভিন স্কুল শিক্ষিকা, আর ঈশ্বর ছোট ভাই ফারহান উদ্দিন ইফতি কলেজের 2য় বর্ষের ছাত্র। দিয়ার বয়সের কিন্তু আলাদা কলেজের। এদিকে দিয়া বাসায় থাকলে বারান্দায় দরজা খোলা রেখেই ঘুমায়, কিন্তু রাতে ঘুমানোর সময় রাজিয়া রহমান মনে করে তা বন্ধ করে দেন। কখন বিপদ আসে বলা তো যায় না। দিব্য কোথা থেকে একটা মই নিয়ে আসে, ওইটা বেয়ে ওপরে উঠে যায়। বারান্দার দরজা যেহেতু খোলা, তাই সে ঘরে ঢুকতে পারে সহজেই। ঢুকে দেখে দিয়া ঘুমাচ্ছে। তার এখন ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিতে, কিন্তু ঘুমান্ত মানুষকে এভাবে জাগানো উচিত না। সে ভেতর থেকে দরজা খুলে দেয়। রাজিয়া রহমান মেয়েকে দেখতে পেয়ে সন্তুষ্ট, কিন্তু কেউ দিয়াকে আর ডাকলো না। ঘুম ভাঙার পর ঘড়ি দেখে ফোন হাতে নিয়ে দেখলো 50 মিসড কল, ভাইয়া আর মায়ের নম্বর থেকে। রুম থেকে বের হয়ে দেখলো মা রাতের খাবার রেডি করছেন। মা, তুমি কিভাবে আসলে? মিসেস রাজিয়া রহমান চুপ করে আছেন। দিব্য পেছন থেকে এসে দিয়ার কান ধরে টান দিল। ভাইয়া লাগছে তো। লাগুক, আজকে তুই একটা কাণ্ড করলি। আমি ঘুমেছিলাম, আমার কি দোষ? তোর দোষ নেই, দোষ তো আমাদের। দরজা ভেতর থেকে বন্ধ না করলে কি হতো না? সরি, আর হবে না। মায়ের কাছে এসে বলল, মা সরি, আর হবে না তো। ভুল মানুষ তো একবারই করে, বারবার হয়। ভুল থেকে শিক্ষা নেয়, এবার মতো মাফ করে দাও। রিদি এসেছে কিছুক্ষণ আগে, তোর জন্য বসে আছে। যা, এখন আমি কাজ করছি, বিরক্ত করিস না। আচ্ছা যাচ্ছি, তুমি আগে বলো, রাগ শেষ? মুস্কি হেসে বললেন, হ্যাঁ বাবা, শেষ। যা, রিধি একা বসে আছে। দিয়া রিধির কাছে গেল। মিসেস রাজিয়া রিধিকে খুব পছন্দ করেন, কারণ রিধি পড়াশোনায় খুব ভালো, খুবই চঞ্চল, আর সবার সাথেই মিশে যায়। দেখতেও ভারী মিষ্টি, ব্যাখ্যা দিলে কম হবে। সংক্ষেপে মাত্রাধিক সুন্দর বলা যায়। চিকন ঠোঁট, চোখগুলো গোলগাল, ঘন পাপড়িযুক্ত, চুলগুলো ঘন, কালো, সোজা, উজ্জ্বল শ্যামবর্ণের। দিয়াও দেখতে সুন্দর, শ্যামলা, চুল ঘন তবে হালকা কোঁকড়ানো। হৃদিকে দেখেই দিয়া বলল, কেমন আছিস? কি কাণ্ড বাঁধিয়েছিস আজকে? শুনলাম দরজা বেঁধে অনশন করছিলি। তবে কার জন্য আপনার অনশনটা ছিল? ঘুমিয়েছিলাম, খেয়াল করিনি। তুই হঠাৎ? এক্সামের জন্য পড়া গুছিয়ে নিতে এসেছি। এতদিন পর হঠাৎ পড়াশোনা নিয়ে ভাবার কারণ? পরশু বাবা আসবেন, সাথে ওই রাক্ষসটাও। বাবা এখন দেশেই থাকবেন, আর যাবেন না। এখন যদি পরীক্ষা খারাপ হয়, রাক্ষসটা আমাকে পচানোর সুযোগ পাবে বাবার সামনে। মা তো জানেই আমি অনেক লক্ষ্মী, বাবার কাছেও প্রমাণ করতে হবে তো, তাই তাই না? ইস, কি সৌভাগ্য এলো তোর বইগুলার। এতদিনে বুঝতে পারলি তাদের মর্ম? এখন বাইরের জ্ঞান না দিয়ে আমাকে বলতো কি কি পড়িয়েছে এতদিন। আচ্ছা আচ্ছা, বলছি। রিধি পড়া উঠিয়ে নিয়ে চলে গেল। তাদের বাসা পরের গলিতেই। রাজিয়া রহমান অনেক বলল খেয়ে যেতে, কিন্তু রিধি বলল মা অপেক্ষা করছেন।
দিব্য রিদিকে বাসায় দিয়ে আসতে গেল। রিদিকে বাসায় পৌঁছে দিয়ে দিব্য বাসায় ফেরার পথে ঈশাকে দেখতে পেল। ঈশাকে দেখে পা একটু জোরে চালিয়ে ঈশার কাছাকাছি চলে আসলো দিব্য। ঈশার পাশে হাঁটতেই কেমন জানি ভালো লাগছে তার। জ্যোৎস্না রাত, গলিতে মানুষজন নেই। হালকা হাওয়া এসে ঈশার চুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে। প্রকৃতিকে দেখে যেন জ্বলছে দিব্য। সব অধিকার যেন প্রকৃতির। দিব্যকে একটু সুযোগও দিচ্ছে না। ঈশা আনমনে হাঁটছে। সে এখন নিজের মাঝে নেই। একা থাকতে বড় ভালোবাসে মেয়েটি। আর কানে বাজছে রবীন্দ্রনাথের গান, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরম মঞ্জিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কখন কঙ্গনে। ঈশার মনে প্রাণে যেন বিষাদের ছায়া। যে মানুষটিকে এত ভালোবাসত সে মানুষটি যে বড়ই অপরিচিত আজ। ঈশার মনে পড়ছে সে দিনটির কথা, যেদিন মহিবের সাথে প্রথম দেখা। দুজনের মাঝে ছিল কত জড়তা, তবুও ছিল এক প্রশান্তির ছায়া। প্রিয় মানুষটিকে প্রথমবার চোখের আলোতে আনার প্রশান্তি। দিনটি যেন এক আধার নেমে আসা দুটি অবুঝ প্রেমিক প্রেমিকার মাঝে এনে দেওয়া আলোর ছোঁয়া। মহিবের কিছুটা পরিবর্তন হয় সেদিনের পর। নিয়ম করে খোঁজ রাখে প্রিয় মানুষটির। ভালোবাসা যে বাঁধ ভেঙে এসেছিল তাদের জীবনে, কিন্তু সাময়িকের জন্য এসেছিল সেই ভালোবাসা। মহিবের ঈশার প্রতি কোনো ভালোবাসা ছিল না, সব ছিল মোহ, যা কেটে যায় 1 মাসের মধ্যে। 1 মাস পর মহিব সব দিক থেকে ঈশাকে ব্লক করে দেয়, হঠাৎ কোনো কারণ ছাড়া। এই 1 মাসে ঈশার জন্য মহিবের প্রতি টান আরও বেড়েছিল। সে এখন পাগল প্রায়। 2 বছর আগের ঘটনা এগুলো। ঈশা রাত দিন শুধু ছটফট করেছে মহিবের জন্য। মহিবের কিছু বন্ধুর নম্বর ছিল, ঈশা সেখানে ফোন দিয়ে দেখল, কিন্তু বিনিময়ে মহিবের খুব কড়া কথা ছাড়া আর কিছুই জুটল না। পরের দিন নিজেকে কিছুটা সামলে নিয়ে ক্লাসে গেল সে। ঈশার মন খারাপ দেখে ঈশার স্কুলের বান্ধবী রাইসা বলল, আজকেও মুহিবের সাথে ঝগড়া। ব্রেকআপ আমাদের। বিশ্বাস হয় না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। ঈশা কথা বলতে বলতেই কেঁদে দিল। এবার খুব বেশি করছে জানিস রাইসা, পারছি না আর সহ্য করতে। ভালো লাগছে না একদম। কেন এমন কষ্ট হচ্ছে আমার? কেন লাগছে এমন ছন্নছাড়া? আমি মনে হয় বাঁচবো না আর। পাগল তুই? আঙ্কেল আন্টির কত স্বপ্ন তোকে নিয়ে, আর তুই 2 দিনের প্রেমের জন্য এমন কথা বলছিস? তোর কি মনে হয় তুই মরে গেলে সব ঠিক হয়ে যাবে? আমি এই মানসিক কষ্টটা সহ্য করতে পারছি না। মুহিব আমাকে ভালোবাসে কি না আমি জানি না। ও একবার বলে ভালোবাসে, আরেকবার বলে বাসে না। ও চাই কি? ও জানে আমি ওর জন্য পাগল, তাও এমন করছে। আমি একদম পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। অসহ্য লাগছে সব। ইন্টার লাইফটা ক্যারিয়ার গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঈশা দেখ, তোর স্বপ্ন ডাক্তার হওয়া, আর ডাক্তার হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, আর তুই এইভাবে সময় অপচয় করছিস। ও আমার হয়ে থাকলে আমি ভালো থাকি, খুব ভালো থাকি, পড়ায়ও মন বসে। কিন্তু সব সময় পরীক্ষার আগেই ও আমার সাথে ঝগড়া করে। এর আগেও প্রথম বর্ষে ওর সাথে ঝগড়া হয়েছিল, তাই ওর উপর রাগ করে পরীক্ষাও দিইনি। লাভ কি হয়েছে? কোনো লাভ হয়নি। আমাকে আজও বোঝেনি সে। জানিস, বাবাকে দেখলে না খুব মায়া হয়। অনেক কষ্ট করে আমাদের জন্য, অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমি না ওকে ভুলতে পারছি না। ওকে ভুলে গেলে সব ঠিক হয়ে যেত। দেখ, সবাই তো সুখে আছে, আমি সুখে নেই শুধু। ক্লাসে পুরো সময় ঈশা আনমনে বসেছিল। ক্লাসের শেষে মহিবকে রাইসা মেসেজ দেয় ঈশার অবস্থা দেখে। একদিন পর মহিব আবার স্বাভাবিক হয়। তুমি আমার সাথে এমন কেন করো? তোমার জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে। আই জাস্ট হেট ইউ। মহিব, আমি তোমাকে কি বিরক্ত করি বলো? আমি তো তোমাকে অবসর সময়ে ফোন দিই, তুমি তো সারা দিন নাম্বার ব্লক করেই রাখো। সবচেয়ে বেশি আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এই বেয়াদব মেয়ে, তোকে ভালো লাগে না আর? বললাম না আমাকে বিরক্ত করবি না। মহিব, আমার কথাটা শোনো। কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে ব্লক করে দেয় ঈশাকে। ঈশা আর না পেরে কয়েকটা ঘুমের ঔষধ খেয়ে ফেলে। সারাদিন ঘুমের ঘরেই ছিল।
ঈশার ঘুমের ঔষধ খাওয়ার কথাটি জানার পর মুহিব তাচ্ছিল্য দেখিয়ে বলে, কয়েকটা ঘুমের ঔষধ খেয়ে মানুষ মরে যায় না। পরের দিন বাসা থেকে বের হয়ে এলোমেলোভাবে রাস্তায় হাঁটতে থাকে। রাইসা ঈশাকে রাস্তার মধ্যে হাঁটতে দেখে তাড়াতাড়ি সরিয়ে রাস্তার পাশে নিয়ে এলো। কি করছিস তুই? পাগল হয়েছিস? আমার ভালো লাগছে না একদম। ঈশা চুপ কর, বেশি বেশি করছিস। দেখ, ঠান্ডা মাথায় ভেবে মারিয়াকে বলে দেখ। মারিয়ার বয়ফ্রেন্ড সানি তো মুহিবের বন্ধু, ও কথা বলবে মুহিবের সাথে। ঈশা ছেলেদের সাথে কথা বলতো কম, আর আজ তাকে মুহিবের জন্য ছোট হতে হচ্ছে অন্য ছেলের সামনে। আবেগ মানুষকে এমন সব কাজ করতে বাধ্য করে যা তার বৈশিষ্ট্যতে নেই। ঈশার আবেগ তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছে। সে বুঝতে পারছে না সে কী করছে। জোর করে ভালোবাসা কখনো পাওয়া যায় না। ভালোবাসার জন্য যে মনের দরকার, ওই মনটি এখনও অপরিপক্ক। তাই ঈশার অবুঝ মন বুঝে নিতে পারছে না বাস্তবতা। সিদ্ধান্ত নেওয়ার জন্য মনকেও প্রস্তুত করতে হয়। ঈশার ব্যাপারটি মারিয়া সানিকে বলার পর সানি মুহিবকে বোঝায়। মুহিব সরাসরি না করে দেয়। ব্যাপারটির আর কোনো সমাধান নেই। সানি মারিয়াকে বুঝিয়ে বলে। পরের দিন মারিয়া আর রাইসা মিলে ঈশাকে বোঝায়। ঈশার অবস্থা হয়তো তারা বুঝতে না, যার অবস্থা সে বুঝে আসলে। ঈশা সারাদিন এটি ভাবছে, যদি মুহিব তাকে ভালোই না বাসে, এত সব মিথ্যা আশা দেখানোর কি দরকার ছিল। মুহিবের সব কথার অন্ধের মতো মানত সে। মুহিবের সব কথায় অন্ধের মতো মানত সে। মুহিবকে নিজের ফেসবুক পাসওয়ার্ডও দিয়ে দেয়। মুহিব সারাদিন ঈশার ফেসবুক ঘেঁটে কোনো না কোনো দোষ বের করে তার সাথে ঝগড়া করত। ঈশাকে কোনো ছেলে মেসেজ দেওয়া তো দূর, ছবিতে কমেন্ট করলেও ঈশার কপালে দুঃখ থাকত। সেটি যদি ঈশার থেকে বয়সে ছোট তার কাজিন ভাইও হয় তাও। সব মানসিক অত্যাচার সহ্য করেও ঈশা শুধু একটি আশা নিয়ে বসেছিল, মুহিবও তাকে ভালোবাসবে। কিন্তু মুহিব এত সব অত্যাচার করে নিজেই অন্য মেয়েদের সাথে চ্যাটিং করত। ঈশাকে ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আগে মেসেজ সব ডিলিট করত। কিন্তু মুহিবের এসব ভাওতাবাজি ঈশা হাতে নাতে ধরে ফেলে তার বন্ধুর মেসেজ দেখে, যেখানে ওর বন্ধু লিখেছিল, তুই কি ঈশাকে নিয়ে সিরিয়াস? মুহিব রিপ্লাই দিয়েছিল, না। ঈশা মেসেজ দেখে আরও বুঝে নেয় মুহিব অন্য একটি মেয়েকে পছন্দ করে। এত সব কিছুর পর কেন মুহিব ঈশাকে মিথ্যা আশা দেবে? ওর কোনো অধিকার নেই কারো আবেগ নিয়ে খেলার। ঈশা একটি বিষয় ভালোই বুঝেছে, মুহিবের প্রেম করার শখ হলে ঈশার সাথে কথা বলে। মোহ কেটে গেলে সব শেষ। এর মধ্যে মুহিব ঈশাকে নিয়ে অনেক বাজে কথাও রটিয়েছে। ঈশাকেও সে আরও অনেক কথা বলেছিল, যার মধ্যে ভয়ঙ্কর কথা ছিল ঈশা মুহিবের ট্যালেন্ট দেখে প্রেমে পড়েছে। মুহিব অনেক ভালো কলেজে পড়তো, তাই সে ঈশাকে এ বিষয়ে খোঁচা দিয়েছিল। এত কিছুর পর ঈশা আত্মসম্মান বলতে কিছুই ছিল না, তাই সে নির্লজ্জের মতো মুহিবের আশায় ছিল। মুহিব ঈশার প্রেমের গল্প, ঈশার পাগলামো কাটে টেস্ট পরীক্ষার আগে, যখন মারিয়া ঈশার খুশির জন্য শেষবার মুহিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তোমার জীবনে ঈশার জায়গা কোথায়? আর মুহিবের উত্তর ছিল, আমি শুধু তাকে বন্ধু ভাবি, জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছুই না। ঈশা সেদিন অনেক রাত পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করে। কি ছিল এতদিন? মুহিবের সেই প্রেমিক পুরুষের মতো দেওয়া মেসেজ, ভালোবাসি বাবু সোনা, এসব কি জাস্ট ফ্রেন্ডকে বলে? রাত জেগে কথা বলেছিল কি জাস্ট ফ্রেন্ডের জন্য? এই জাস্ট ফ্রেন্ডের জন্য সে এত সময় এত চোখের জল হারিয়েছে, সবার সামনে নিজেকে ছোট করেছে। আর না, এরপর থেকেই ঈশা মুহিবকে আর ফোন দেয়নি। এখন তার স্বপ্ন তার বাবার ইচ্ছে পূরণ করা। অনেক চেষ্টা করেছিল, সময় কম, তাও নিজের সবটা দিয়ে চেষ্টা করেছিল। 2 বছরের পড়াশোনা কয়েক মাসে কখনোই সম্ভব না। এটিই তো বাস্তবতা, কোনো নাটকের সংলাপ নয়, কোনো গল্পের চরিত্র না, এটি জীবনের বাস্তবতা। সব জায়গায় তুমুল প্রতিযোগিতা, যে বেশি পরিশ্রম করে সেই সফল হয়। ঈশার পরিশ্রম হয়তো অন্যদের তুলনায় কম ছিল, তাই সে আজ ডাক্তারি পড়তে পারছে না, তবুও সে সন্তুষ্ট। কিন্তু ওই অভিশাপটি এখনও আছে তার জীবনে। মুহিবের সাথে টানা 1.5 বছরের দূরত্বের পর সব ঠিক হয়েছিল। ঈশার পায়ে ধরে মাপ চাইবে বলেছিল,
ঈশার জন্য কান্নাকাটি করেছে। ঈশার বাসার সামনে এসে টানা 6 ঘন্টা ঈশার জন্য অপেক্ষা করেছিল মুহিব। বুঝতে পেরেছিল ভালোবাসা কারে কয়। কিন্তু কিছু অপেক্ষা সারা জীবনের অপেক্ষা হয়ে যায়। প্রিয় মানুষটিকে সে অবহেলায় এত দূরে ফেলে দিয়েছিল যে ঈশা এখন অভ্যস্ত মুহিবকে ছাড়া। উল্টো ভালোই ছিল, তবুও মুহিবকে সুযোগ দিয়েছে, শেষ সুযোগ। মুহিবও তার সবটা দিয়ে ঈশাকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু আগের মতো অধিকার দেখাতে আসলে ঈশা পুরনো কথা তুলে মুহিবকে দূরে ঠেলে দেয়। ঈশার এখন মুহিবকে ভালো লাগে না। দিন দিন মুহিব নামের ছায়াটিকে অসহ্য লাগছে। তার ওপর মুহিবের যত সব বিদঘুটে আবদার। মুহিব হয়তো মানসিকভাবে অসুস্থ, তাই ঈশাকে এসব কথা বলে চাপ দেয়। কিন্তু যখন দেখছে ঈশা আর আগের মতো চাপ নিচ্ছে না, ফোন অফ করে দিলে কান্না করে না, মুহিবকে নিজে কল দেওয়া তো দূর, মুহিবের কল দেখলে না দেখার ভান করে থাকে, তখন মুহিব পাগলের মতো ঈশাকে পুরনো ঈশা হয়ে যাওয়ার আবদার করতে থাকে। কিন্তু ঈশার অনেক পরিবর্তন হয়েছে। মুহিবকে সে এখনও ভালোবাসে হয়তো। ভালো না বাসলে চাপা কষ্ট কিসের? হ্যাঁ, ভালোবাসে, শুধু প্রকাশ করার ইচ্ছাটা চলে গিয়েছে তার। তাদের সম্পর্ক আগের মতো নেই। মুহিব এখন ঈশার জায়গায় সারা রাত বালিশ ভিজিয়ে যায়। ছেলেরা নাকি অল্পতে কাঁদে না, কিন্তু মুহিব শাস্তি পেয়ে গেছে তার কর্মফলে। সে এখন ঈশাকে পাগলের মতো ভালোবাসতে চায়। সে বুঝেছে সে কি হারিয়েছে। থাক না কিছু হারানো জিনিস, না পাওয়া উত্তম। যার জন্য যেটি উপযুক্ত, প্রকৃতি তাকে সেটিই দেয়। ঈশা হাঁটছিল আর পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল। পাশে কারো ছায়া দেখে ঘাড় ঘুরিয়ে দেখল দিব্য চোখ বন্ধ করে হাঁটছে। কান থেকে ইয়ারফোনটা নামিয়ে ঈশা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? যেমন দেখছো, এত রাতে একা রাস্তায়। আশেপাশে তো কেউ নেই, ভাবলাম একটু হাওয়া খেয়ে নিই। আপনিও কি হাওয়া খেতেই বের হয়েছেন? দিয়ার বান্ধবী রিদি এসেছিল, তাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। অনেক ভালো। কি গান শুনছিলে? রবীন্দ্রসঙ্গীত। গান গাইতে পারো? নিজের মনে গেয়ে যাই, কখনো কাউকে শোনানো হয়নি। আমাকে শোনাবে, আমি আছি না। একটু হেসে উত্তর দিল। ঈশা কথাটি শুনে মুচকে হাসি দিল। দিব্য মনে মনে বলল, ঈশা, তোমার গান শোনার, তোমার সাথে একটু কথা বলা পারার, তোমাকে মন ভরে দেখার অপেক্ষায় থাকি আমি সারাদিন। কীভাবে বোঝাবো তোমাকে কত ভালোবাসি তোমায়। দিব্য আবার ঈশাকে বলল, সামনের প্রোগ্রামে তুমি গান গাইবে। আমি পারি না, সবার সামনে লজ্জায় পড়তে হবে তখন। রোহান থেকে শিখে নিও, ও ভালো পারে। আর তোমার কণ্ঠ খুবই সুন্দর, তুমি গান গাইলে ভালো লাগবে। আমার রোহান ভাইয়াকে খুব ভয় লাগে, কেমন অদ্ভুত। অদ্ভুত না, অনেক ভালো। ওর সাথে কথা বললে বোঝা যায়। কেউ বলে না তাই বুঝো না, ছেলেটি কত পরিষ্কার মনের। এদিকে অনেক বাসায় চলে যাওয়ার জন্য অনেক বলার পরও রাজিয়া রহমান তাকে না খেয়ে যেতে দেবেন না বলেই দিয়েছেন। বাধ্য হয়ে অনেক বসে আছে দিব্যর আশায়। দিয়া ভেবেছিল বাসায় কেউ নেই। সে ইচ্ছে মতো পায়ের ওপর পা তুলে সামনের সোফায় শুয়ে শুয়ে সুর ছাড়া গান গেয়ে যাচ্ছে। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। অনেক দিয়ার ভাঙ্গা সুরের গান শুনে বলল, কার কাছ থেকে জানতে চাও? দিয়া ভূত দেখার মতো অনেককে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। এই 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 এই, করছো কি? ছি 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 ছি, আন্টি কি ভাববে? আপনি? দিব্যের সাথেই এসেছিলাম, এতক্ষণ তোমার ভাইয়ের ঘরেই ছিলাম, কিন্তু তুমি এইসব কি গান গাচ্ছিলে? আসলে ওই একটি দোকানে চলছিল তো, আসলে তেমন কিছুই না মা। এইসব গান শুনবে না, ভালো ভালো কত গান আছে, তোমার এসবের বয়স হয়নি, বুঝেছো? আচ্ছা ভাইয়া, শুনবো না, আমি আসি এখন। দিয়া এক প্রকার পালিয়ে গেল। ভীষণ লজ্জা পেয়েছে সে, মনে মনে বলছে, এখন এসব শোনার বয়স হয়নি। আমাকে কি শিশু মনে হয় তার? আর অনেক দিয়ার কাণ্ড দেখে হাসছে, মনে মনে বলছে, এত সহজে কারো মনে ঘুরে আসার সুযোগ দিব না তোমাকে। সকালে ঘুম থেকে উঠতে ঈশার দেরি হয়ে গেল। তাড়াতাড়ি তৈরি হয়ে নিল ভার্সিটির জন্য। আজকে ভার্সিটির প্রোগ্রামের জন্য অনেক কাজ করতে হবে তাকে। নাস্তা না খেয়েই বেরিয়ে পড়ল সে।
এখন সমস্যা হচ্ছে সে কি আদৌ বাস পাবে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সে বাসের দেখা পেল না। এখন লোকালে করে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু ঈশার লোকালে চড়ার অভ্যাস নেই। তা ভার্সিটিতে কাজ আছে বিধায় সে উঠে পড়ল লোকাল বাসে। তার বাসা থেকে ভার্সিটি যেতে 1.5 ঘন্টা লাগে। ঈশা বাসে উঠে দেখল পেছনে একটি মাত্র সিট খালি ছিল। ওই সিটে গিয়ে বসল। পাশের লোকটিকে তার সুবিধার মনে হচ্ছে না, তাও সে জড়সড় হয়ে বসে আছে। লোকটি মনে হয় ইচ্ছে করেই আরও কাছে ঘেঁষে বসেছে। এদিকে রোহানেরও আজকে বাস মিস হয়ে গিয়েছিল। সেও লোকালে উঠে পড়ে। ভাগ্যক্রমে সেই বাসেই উঠে যে বাসে ঈশা উঠেছিল। রোহান বাসে উঠে ঈশাকে দেখতে পায়। সে পেছনে গিয়ে দাঁড়িয়ে যায় ঈশার সিটের পাশে। ঈশার পাশে বসা লোকটিকে দেখে রোহান বুঝে যায় লোকটি মতলব ভালো না। ঈশা জানালার পাশে বসেছিল। ঈশার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সে মনে মনে ভাবছে নেমে যাবে কিনা, কিন্তু সে রোহানকে খেয়াল করেনি। কিছুক্ষণ পর লোকটি তার একটি পা ঈশার পায়ের ওপর রাখে। তখনই ঈশা ভয়ে কেঁপে ওঠে। ঈশার ভিতর চেহারা দেখে রোহানের রাগ চরমে উঠে যায়। নিজের রাগ সে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কারণ সে চাচ্ছে না কোনো গণ্ডগোল হোক। রোহান শান্ত দৃষ্টিতে ঈশার ওপর নজর রাখছে। হঠাৎ লোকটি ঈশার আরও কাছে ঘেঁষে তার হাত স্পর্শ করলে রোহান নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে না পারে লোকটির কলার ধরে তাকে সিট থেকে উঠিয়ে দেয়। ঈশা রোহানকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পায়। রোহান লোকটিকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল,